আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বলে সে গট পায়ে ওই ফুলর ছেড়ে নিজের রুমে চলে আসলো। যাদের কাছে পোশাক অর্ডার করেছিল তাদের ফোনতেই ইচ্ছে মতো ছেড়ে দেয়। তারা ক্ষমা চায়, কৈফিয়ত দিয়ে বলে ডেলিভারি ম্যান জ্যামে আটকে আছে। সে ফোন কেটে চুল আঁকড়ে ধরে বসে পড়ে বিছানায়। অদ্রিতাকে জোর গলায় বলে আসলো একটা না বলতে পারা চিন্তারা জেঁকে বসেছে। সে যে কোনো মূল্যে ঘাতকদের খুঁজে বের করতে চেয়েছিল। এর জন্য সে সাইফ চৌধুরীকে টার্গেট করলো। সিয়াশাকে কখনো নিজের টার্গেট করেনি, তবে সিয়াশাকে সে নিজের প্রথম পদক্ষেপ বানিয়েছিল, যেটি থানচির ঘটনার পর মেয়েটির একটু সান্নিধ্যে ভালোবাসায় পরিণত হয়। এরপর থেকে সে সবসময় সিয়াশাকে এইসব কিছু থেকে দূরে রাখত, কিন্তু মেয়েটি যে অনেক আগে থেকে জড়িত ছিল এই সকল কিছুর সাথে। গতকাল নিজামের কাছে সিয়াশার পরিচয় সহ এইচ অ্যান্ড এভরি সেকেন্ডের ইনফরমেশন ছিল। এমনকি মৃত আগন্তুক নাজিফের ফোনেও সিয়াশার বাল্যকাল থেকে বড়বেলার ছবি রয়েছে। এত সব কিছু মাঝে যদি সিয়াশা তাকে ভুল বোঝে, কিছু সময়ের মাঝে বিধ্বস্ত হয়ে উঠল দর্পণ। কেসের চিন্তায় নয়, সিয়াশার চিন্তায়। তার চিন্তার কারণ, যে দুশ্চিন্তা দূর করার উপায় সেই। তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে ঢুকলো মেয়েটি অনলাইনে। ফোন দিতেই তৎক্ষণাৎ রিসিভ হলো। বেশি উঠল ফ্যাকাশে উদ্বিগ্ন মুখ। বেরির মতো গোলাপি রসলো ঠোঁট দুটো একে উপরের সাথে এঁটে আছে। আখি দয়ের আগে অস্তুতে টলমল হয়ে আছে। তপ্ত শ্বাস ফেলে দর্পণ সোফায় গা এলাই পায়ের পর পা তুলে শার্টের টপ বোতাম দুটো খুলে এসি ছেড়ে দেয়। দর্পণের এমন নির্লিপ্ততাই সিয়াশার রাগ তত্তর করে বেড়ে যায়। অশ্রু সিক্ত নয়নে বলে, একটা সিঙ্গেল মেসেজ করার সময় হয়নি আপনার? ওষ্ঠাদয়ে প্রশান্তির হাসি ফুটে ওঠে দর্পণের। কই, আগে তো কেউ এমন কৈফিয়ত চাইতো না তার কাছে। দিন শেষে তার জন্য অপেক্ষা করার মতো কেউ থাকতো না। কাজ শেষে কাউকে ফোন দিতে হবে এমন কেউ ছিল না। অন্তভাগে দর্পণের চারিদিকের পৃথিবীতে ছিল শুধু একাকিত্ব, নিঃসঙ্গতা, যেখানে আজ কেউ তার জন্য অশ্রু বিসর্জন দিচ্ছে। সিয়া নামটিতে এত সুখ কেন? এখন আর নিজেকে অনাথ একা পরিবারহীন মনে হয় না। এখন তারও একটা পরিবার রয়েছে, যার কাছে তাকে কৈফিয়ত দিতে হবে। এমন কৈফিয়ত দেওয়ার জন্যই তো তার হৃদয়টা তৃষ্ণার্ত হয়ে আছে। সকল চিন্তা, ভয়, রাগ যেন ছুটে পালায়। ব্যস্ত ছিলাম সিয়া। মৃদু হেসে বলল দর্পণ। সিয়াশা টিস্যুতে নাক মুখ মুছতে ছিল। হাসপাতাল থেকে এসেছে একটু আগে, গোসল করে মাত্র বসেছিল। দর্পণের দিকে তাকালে তার চোখ যায় দর্পণের পোশাকে। টিস্যুগুলো ফেলে তাড়াতাড়ি সে ফোন কাছে নিল। ভুরু কুচকে যায় তার পোশাকের ধরন দেখে। সিয়াশার দৃষ্টি অনুসরণ করতে দর্পণ কাচুমাচু করে উঠল। টি টেবিলের উপরে রাখা ফোনটা তুলে শুধু মুখটা দৃশ্যমান করে রাখল। সিয়াশা তীব্র কৌতূহল ক্ষোভ প্রকাশ করে চোখ মুখ কুচকে বলল, আপনি এমন অশ্লীল পোশাক পরে আছেন কেন? এটা অশ্লীল পোশাক লাগলো তোমার কাছে? তো আপনার কাছে এটা ডিসেন্ট পোশাক লাগছে বুঝি? হানিমুন করতে গিয়েছেন ওখানে? তুমি ছাড়া হানিমুন করব কিভাবে? কেন? যেভাবে আমি ছাড়া অন্য মানুষের সামনে এমন অশ্লীল পোশাক পরে আছেন সেভাবে করবেন? দর্পণ গা ঝাড়াতে উঠে দাঁড়িয়ে গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারে ডাস্টবিনে। কাপড় খুলে ফের বাথরোব গায়ে জড়িয়ে ফোন হাতে নেয়। আমার কাছে কোনো পোশাক ছিল না, তাই ওটা পরতে হয়েছে। সিয়াশা আর চোখে দেখতে থাকি শ্যামল সুন্দর পুরুষটিকে। এ যেন আজন্মের তৃষ্ণা, মনে হচ্ছে কতদিন দেখে না। দর্পণ ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি দেখছো? আপনি কোথায় আছেন? ঢাকায়। কবে আসবেন? বলতে পারছি না। আপনাকে ছাড়া ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসুন। দর্পণ নিরলস তাকিয়ে থাকে মুখ ভার করে বসে থাকা মেয়েটির দিকে। ইচ্ছে করছে মেয়েটির মুখের উদাসীনতা দূর করে আবার প্রাণোচ্ছল করে তুলতে। তার চোখ যে তাতেই অভ্যস্ত। দর্পণ সে ক্রমেই পরিচিত হচ্ছে নিজের দুর্বলতার সাথে। এতটুকু বোধহয় দর্পণ নিজেও উপলব্ধি করতে পারছে। দীর্ঘশ্বাস ফেলে আদুরে গলায় বলল, আমার কাঠবিড়ালির এত মন খারাপ হচ্ছে বুঝি? এখন কাঠবিড়ালির মন ভালো করে কিভাবে? সিয়াশার দৃষ্টি চঞ্চল হয়, লাজে আরক্ত হয় মুখটি আহাতুরের সম্বোধনে। দর্পণ মৃদু হেসে বলল, লিলি, ও তোমায় খুব মিস করছে। তাকে নিয়ে যাও তোমার কাছে। যতদিন না আমি আসছি ততদিন তোমার মন খারাপ দূর করার দায়িত্ব তার।
সিয়াসা বড় বড় চোখ করে তাকায়। লিলি নামক রংচটা পালকে আরবিত চটরপটর পাখিটি তার খুব প্রিয়। সে উল্লাসিত কণ্ঠে বলল, লিলিকে নিয়ে আসবো। দর্পণ মাথা নাড়ে। সিয়াসা আনন্দে আটখানা হয়ে যায়, পরপরই মিইয়ে যায়। ও আপনার নাম বলে দেবে। ও আমায় না দেখলে ডাকে না। আচ্ছা, ধন্যবাদ মেজর। আপনার সেবায় সর্বদা নিয়োজিত নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা। দর্পণ মাথা নত করে পেশাগত গম্ভীর গলায় বলল। সিয়াসা খিলখিলিয়ে হেসে উঠল। দর্পণের দেহে প্রাণ সঞ্চার হয় ওই হাসির শব্দে। দেহের উদাসীনতা মুছে যায়, ফের উজ্জীবিত হয়ে ওঠে কর্ম উদ্যমতা ও দৃঢ় প্রত্যয়গুলো। খানিক বাদেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দিলে ওয়েটার, খাবার সহ আর ডেলিভারি ম্যান দাঁড়িয়ে। মেজাজ খারাপ হলো দুজনকে দেখে। কেটে যায় হাতে গোনা অনেক কয়টা দিন। মিনি আইদিন সিহাদের পরীক্ষা শেষ হয়েছে গতকাল। এক সপ্তাহ পর সাইফের আসার কথা থাকলেও সে আটকে যায় কাজে। 15 দিন হয়ে গেল সে দেশে আসেনি। দর্পণ নামক কাঠখোট্টা মেজরটির সাথেও সেই দিনের পর থেকে আর যোগাযোগ হয়নি সিয়াসার। বাবা নেই, প্রিয় মানুষটির কোনো খোঁজ খবর নেই। সিয়াসার মুখের দিকে তাকানো যাচ্ছে না, তাকালেই মনে হয় কেঁদে দেবে। আশরাফ আশফাক সর্বোচ্চ চেষ্টা করছে সিয়াসাকে হাসি খুশি রাখার জন্য। আউটিং শপিং কোনো কিছুতেই বাদ রাখেনি। এমনকি সাত সকালে বাবা ছেলে মিলে ঘন জঙ্গলেও ঘুরতে গিয়েছে সিয়াসার মন ভালো করার জন্য। আর তার জন্যই তো সিয়াসার আনা ওই বেয়াদব পাখিটাকেও সহ্য করে নিচ্ছে আশরাফ। আশরাফের মেজাজ ইদানিং চড়া থাকে প্রায় সব সময়ই। কারণ হয়েছে ঘরে থাকা 4 রমণী। 4 বললাম ওই বেয়াদব পাখিটিকে নিয়ে। চরম বেয়াদব পাখিটি। দেখতে হবে না মনিবকে? প্রথম রমণীর কথায় আসি, সে হলো মিনি। মেয়েটার উৎপটাং আচরণ, স্টার জলসার মেলোড্রামা হাঁ করে দেখে। কতক্ষণ সাধু ভাষা, কতক্ষণ চলিত ভাষা, তো কখনো অশুদ্ধ ভাষা। এসব গুরু চণ্ডালি শুনলে তার মেজাজ নিজস্ব স্বকীয়তা হারায়। দ্বিতীয় রমণী হলো ছিয়াশা। মেয়েটি এখন সবসময় শাড়ি পরে বাইরে বের হয়। অপরূপ সৌন্দর্যের মেয়েটিকে দেখতে লাগে ঠিক যেন তার আপা। সেই রূপ দেখলে যত না খুশি হয় তার চেয়ে বেশি রাগ হয়। এর পেছনে কারণ মেজর দর্পণ এহসান বলে বিরক্তিকর লোক একটা। তৃতীয় রমণী হলো নেংটি ইঁদুর ছানা। তার বোকা নেংটি ইঁদুর ছানা আর নেই। সে এখন চালাক হয়ে গিয়েছে। এখন আর ধমকাধমকি করে স্ত্রীর দায়িত্ব পালন করাতে হয় না। সে নিজেই আগ বাড়িয়ে হাসি মুখে করে। বলার আগে চুমু দেবে রোজ সকালে হাসি মুখে। তার সামনে শাড়ি পরবে। লজ্জার মাথা খেয়েছে। মেজাজ খারাপ কি শুধু শুধু হয়? আগে কি সুন্দর বকা দিলে কেঁদে দিত, ভয় পেত। সেই ভীতু মুখখানা এখন আর দেখা যায় না। এই দুঃখ সে কোথায় রাখবে, কাকে বলবে? এবার আসি চতুর্থ রানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অকৃতজ্ঞ রমণী লিলি। বেশিরভাগ মেজাজ খারাপ এই রমণী করে। তার খাবে, তার পড়বে, আবার তাকে বেয়াদব বলে নির্বোধ রমণী। প্রথম দিন এসেই সেদিনই বেশি কথা বলার কারণে তুমুল ঝগড়া বাঁধে লিলি নামক নির্বোধ বেশি কথা বলা প্রাণীটির সাথে। সেই ঝগড়ার মাসেই আশরাফ তাকে বেয়াদব বলে ফেলেছিল। নির্বোধ প্রাণীটি ওই কথাটা সাথে সাথেই মুখস্থ করে নেয়। এমনি সময় কত ভালো কথা বলে সেটা কানেও তুলবে না, কিন্তু একটা বাজে কথা বা গালি বলো অমনি ওটা মুখস্থ করে নেয়। তারপর থেকে স্বাধীন জপবে মামা বেয়াদব, বেয়াদব মামা, মামা বেয়াদব, শয়তান প্রাণী। এর জন্য সিয়া তাকে কম বকা দেয়নি। সে কেন খারাপ কথা বলেছে ওর সামনে? এসেছে থেকে তার সাথে পায়ে পায়ে ঝগড়া করবে, আবার নাটক করবে খাওয়ার সময়। কারো হাতে কোনো খাবার মুখে তুলে না তার হাত ছাড়া। বেয়াদব অকৃতজ্ঞ নির্বোধ রানী। রাত 11:30। সোফায় বসে ফুঁসছে আশরাফ। রোশাগ্নি দৃষ্টি তাক করে রেখেছে ড্রয়িং রুমের এক কোণে ঝুলতে থাকা খাঁচার ভেতরে রমণীর দিকে। এক নাগারে বুড়ো বলে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে কুৎসিত শব্দ হলো বুড়ো। এই শব্দের সাথে তার অ্যালার্জি আছে। ঘটনা একটু আগের। বাসে আসার সাথে সাথে মামা খিদে বলে কান পাকিয়ে ফেলেছে তার। চিয়াশা মামা বলে ডাকে, তাই শুনে সেও মামা বলে ডাকে। লাগাতার অমন ডাকাডাকির কারণে সে রেগে গিয়ে বলে, বুড়ো পাখি, হাতে পায়ে বড় হয়েছিস, তবুও খাইয়ে দিতে হয় কেন তোকে? ব্যাস, কোথায় কি শুনলো কে জানে, সেই থেকে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো মামা বুড়ো, মামা বুড়ো, মামা মামা বুড়ো।
আশরাফ এবার রেগেমেগে নিজের ঘরে চলে গেল। বউ বুড়ো বলে, আবার তার সাথে এই রমণীও যুক্ত হয়েছে। অসহ্য। লিলির সব রাগকে আপতিত হলো মিনময়ীর ওপর। ঘরে ঢুকতেই মিনময়ী হাসি মুখে দাঁড়িয়ে যায় আশরাফের সামনে। আঁচল দিয়ে যত্ন সহকারে মুখে ঘাম মুছিয়ে দিয়ে নিয়ম অনুযায়ী চুমু দিতে গেলে আশরাফ তেতে ওঠে। এই মেয়ে, এই দূরে সরো। নির্লজ্জ নেংটি ইঁদুরছে না, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে দেখছি আজকালকার মেয়েরা। আগেরকার দিনে মেয়েদের মধ্যে যেটুকু যা শিষ্টাচার ছিল, এখনকার দিনে তা পা ধোয়ার পানিটুকুও নেই। আগের দিনে স্বামীকে দেখলেই মেয়েরা মাথায় এক হাত ঘোমটা টেনে ভয়ে কাঁপতো, আর এখনকার দিনে মেয়েরা স্বামী আসলেই গায়ে পড়ে। ছি ছি, কোথায় আসলো দুনিয়া। শোনো ইঁদুরছানা, যতই পটানোর চেষ্টা করো না কেন, আমি হলো হুলো বিড়াল, পড়বো না তোমার এই ছলচাতুরির কাছে। কিভাবে তুমি এভাবে আমায় পটাবে আর আমি তোমায় নাকে ছেড়ে দেব? কখনোই না। বলে সে গট পায়ে চেঞ্জিং রুমে চলে গেল। মিনময়ী বাঘাড়া হয়ে তাকিয়ে থাকে তার গমনের দিকে। এই কোন আজব প্রাণের সাথে সংসার করছে সে। রাগে অভিমানে টইটম্বর হয়ে গেল হ্যাংলা পাতলা রুগ্ন মিনময়ী। তার কি কোনো আত্মসম্মানবোধ নেই? আর ধারে কাছেও ঘেঁষবে না। চেষ্টা করছিল নিজেকে লোকটার মনের মতো করে তোলার জন্য, কিন্তু লোকটার মনেই কোনো ঠিক নেই। রাত 12টায় আশরাফ থমথমে মুখে ঘুমোতে আসে। মেয়েটি তখন বিছানার একপাশে ঘুমিয়ে আছে। তেসরাত চোখে সেদিকে তাকাতে তাকাতে এসি সালো সে। বুকে আসার জন্য ডাকতে হবে নাকি? কেন ডাকবে? সে হুলো বিড়াল নেংটি ইঁদুরকে যদি বুকে আনতে হয় তবে তার কি আর মান সম্মান রইল? এসির পাওয়ার 22 দিয়ে সে শুয়ে পড়ল। 10 মিনিট বাদে নিজেই শীতে কেঁপে উঠল। তাতেই কাঁথা মুড়ি দিল সে। খানিক অবাক পানে মিনময়ীর দিকে উকি মেরে তাকায়। শীতে কাঁপছে আঁচল মুড়ি দিয়ে, তবুও কাঁথার ভেতর আসছে না। সে আবার নিজের জায়গায় শুয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলো। যেই নারী স্বামীর দিকে পিঠ দিয়ে ঘুমায়, তার উপরে ফেরেশতারা সারা রাত লানত দেয়। তওবা তওবা, আল্লাহ তাআলার লানত যে কতটা ভয়ানক, তা যদি কোনো নেংটি ইঁদুরের ছোট্ট মাথায় ঢুকতো, তবে আর সে এমন কাজ করতো না। আল্লাহ আমাদের আশেপাশের সকলকে লানতের হাত থেকে রক্ষা করুক, আমিন। এমন বলতে বলতে সে মাথায় হাত দিয়ে চোখ বুঝল। মিনিট 2 যেতেই দুজনের মধ্যকার দূরত্ব শূন্যে পরিণত হলো। কাঁথার ভেতর পাশে কারোর অস্তিত্ব পেতেই আশরাফ কাঁধ ফিরে ঘুরল। অনতি বিলম্বে কচ্ছপের গতিতে নরম রুগ্ন দেহটি সেটে গেল বলিষ্ঠ বুকের সাথে। সাথে সাথেই দুটো বলিষ্ঠ হাতের বেড়ি বাঁধে আটকে গেল হ্যাংলা পাতলা রুগ্ন দেহটি। অন্ধকারাচ্ছন্ন ডোবা নিস্তব্ধ ঘরটিতে শুয়ে থাকা দুই মানবীর মুখে তখন লেগে আছে তৃপ্তির হাসি। তা যেন মিলিয়ে গেল সে অন্ধকারাচ্ছন্ন ঘরটির অন্ধকারের মাঝে। আশরাফের সাথে বনিবনায় পেরে ওঠে না মিনময়ী। লোকটা তাকে কখন কিভাবে চায় এটা তার বোধগম্য নয়, বোঝার কথাও নয়। কোথায় হুলো বিড়ালের বিরাট মস্তিষ্ক আর কোথায় নেংটি ইঁদুরের ছোট মস্তিষ্ক, বিশাল তফাৎ। উপর থেকে আবার লোকটার রকজটা। দিনগুলো ওভাবেই এলোমেলো কেটে যায়, তবুও অন্তভাগে স্বামীর বুকে ঠাঁই মেলে। এটা এক না বলা প্রশান্তি, অন্তত একটা স্ত্রীর জন্য। ধীরে ধীরে চোখে কাজল টানল মিনময়ী। এখন আর চোখ দুটো অতল গহ্বরে ঢুকে নেই। ভাসা ভাসা দুটো স্বচ্ছ চোখ, ঠিক যেন দিঘির জলে ভাসাবত। প্রায়শই রাতে চোখে পাতলা আবরণে কারোর ঠোঁটের ছোঁয়া পায়। লিপবাম লাগাতে থাকা ওষ্ঠাদ্বয় বিস্তৃত হয়ে গেল লাজুক হাসিতে। ঘন কালো লম্বা চুলগুলোতে মুক্ত করে দিল এক অপার সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে। আর শীতে নিজেকে আপদমস্তক দেখতে লাগলো। বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে দেহে। এখন আর ততটা রুগ্ন নেই বলে বুড়ো লোকটার যোগ্য বউ দেখতে লাগছে। বিয়ের এত মাস পরে বুড়ো লোকটার জন্য সেজেছে। গলায় হাতে কানে জড়িয়েছে তার দেওয়া অলংকার। এখন দেখার বাকি রকজটা মেজেছে লোকটি কি প্রতিক্রিয়া দেখায়। রাত 12টা। রাতের খাবার খেয়ে সকলে যে যার রুমে গিয়েছে, কিন্তু আশরাফ সে এখনো ঘরে যেতে পারেনি। লিলির সাথে এক দফা ঝগড়া করে আশরাফ রাগে ফোঁস করতে করতে কাঁচামরিচ তুলে ধরল তার মুখের সামনে। লিলি তখনও মামা লোভী, লোভী মামা, লোভী লোভী বলে চেঁচিয়ে যাচ্ছে। এই লোভী শব্দটা একটু আগে শিখেছে সেটা আশরাফের কাছ থেকে। ঘরে ঢুকতে পারেনি, এর মধ্যে শুরু করেছে মামা খিদে, মামা খাবার, খাবার, খিদে। তাকে দেখলে বেয়াদব পাখিটি খিদে পায়। সব তাকে জ্বালানোর ধান্দা।
সে যা পছন্দ করে না তাই এই বেয়াদব মেয়ে বেশি বেশি করে। ঝগড়া করতে করতে বলে ফেলেছে লোভী মহিলা। বেয়াদব মহিলা। লোভীটুকুই শুধু কানে শুনেছে মহিলাটুকু, আর শোনেনি। সেই থেকে চেঁচিয়ে যাচ্ছে এভাবে। আশরাফ কাঁচামরিচ দিতেই সেটা উগ্রভাবে মুখে নিয়ে নিল সেটি। কাঁচামরিচ তার প্রিয় খাবার। আশরাফ ভ্রুকুটি এক করে দেখছে কিভাবে মজা মজা করে কাঁচামরিচ খাচ্ছে। খিটখিটে মেজাজে বলল, জাল খেয়ে খেয়ে তো ঝগড়াটে মহিলা হয়েছ। মধু খেলে তো মুখে একটু মিঠা ভাব থাকতো। লিলি খেতে ব্যস্ত। আশরাফের কথা কানে তোলেনি। জোর বাছা বেঁচে গেল আশরাফ, নয়তো এখন থেকে খারাপ শব্দটা বেছে বেছে মুখস্থ করে নিত। সে কাঁচামরিচ খাই নিজের ঘরের দিকে পা পারে। তাদের বাড়িতে এসেছে থেকে এই লিলি নামক মহিলাকে তার খাইয়ে দিতে হয় কি এক যন্ত্রণা। মনিব জ্বালায়, এখন মনিবের ছানা পোলাও জ্বালায়। দুটোই একটাকেও সে সহ্য করতে পারে না। ড্রয়িং রুম ছাড়তেই যাবে, তখনই কানে আসে আবার সেই তীক্ষ্ণ কণ্ঠে বেয়াদব মহিলার কণ্ঠ। ঝগড়ুটে ঝগড়ুটে মামা, মামা ঝগড়ুটে। আশরাফ ফুঁসে ওঠে। রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করে নীলির দিকে। নীলি সে নির্বাক চঞ্চল দেহে ছটফট করছে আর বলছে মামা ঝগড়ুটে। সে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকতে কাউকে নজরে আসলো না। সে তাড়াতাড়ি করে ঘুমানোর জন্য ফ্রেশ হয়ে নেয়। মুখ মুছতে মুছতে সে এদিক ওদিক চোখ বুলালো। গেল কোথায়? খাবার খেয়েই তো ঘরে এসেছিল। বলতে বলতেই নজর আটকে বারান্দায় সুসজ্জিত সবুজ গাছগুলোর মাঝে কাঁঠাল চাপার ন্যায় ফুটে ওঠা এক রমণীর। পা দুটো স্থির থাকতে পারে না। সুরসুর করে বারান্দায় চড়ে গেল সে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। আশরাফ আপদমস্তক দেখে নিয়ে ভ্রুকুটি এক করে বিড়বিড় করে বলল, মরার শক্তি কিছু নাকি? কারোর উপস্থিতি টের পেয়ে মিনময়ী তস্ত পায়ে ঘরে ঢুকে এলো। আশরাফ লাইট অফ করে মাত্র বিছানায় শুয়েছে। খানিক বিরাগ ভাজন হয় ছোট্ট হৃদয়টিতে। একটিবারও দেখল না তাকে, অথচ এর কারণেই তাকে একদিন পাঠিয়ে পেয়েছিল। সে সাজগোজ খুলো না, বরং ঝঞ্ঝাটপূর্ণ আভূষণ নেই বিছানায় শুয়ে পড়ল। তবে নিজের পাশে নয়, আশরাফ কাঁধ ফিরে ঘুমানো ছিল। মিনময়ী ঠিক আশরাফের সামনে কাতার ভেতর ঢুকে যায়। আশরাফের চোখ জোড়া খুলে পড়ার উপক্রম। ভালো উন্নতি হয়েছে নিংটি দুধ ছানার। ধোয়াতে আগলে নিল মিনময়ীকে। এক হাতে থুতনি চেপে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে দেখে নেয় কাজল টানা ওই চোখ দুটো। গম্ভীর গলায় বলল, এত সাজগোজ করার জন্য? এক পুরোর জন্য। মরার শখ জেগেছে আগেই বুঝেছিলাম। এখন দেখছি সবচেয়ে জঘন্য মৃত্যুর জন্য পায়তারা করছো। তো কি বলো, চিবিয়ে খেয়ে ফেলে ইঁদুর ছানাকে? কতদিন আর ইঁদুর ছানাকে ভব করে হয়ে ঘুরতে দেব? তার উপরে আবার আটা ময়দা মশলা মেখে লবণী ইঁদুর হয়ে সামনে আসছে। মিনময়ী ফিক করে হেসে উঠল আশরাফের কথায়। আশরাফ কপাল কুঁচকে ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে আছে মিনময়ীর হাস্যোজ্জ্বল মুখের দিকে। মিনময়ী আরও সেটে যায় আশরাফের বুকের সাথে। দুহাতে বলিষ্ঠ দেহটি জড়িয়ে ধরে বলল, ইঁদুর ছানা তো হলো বিড়ালেরই খাবার, যখন মন চায় খেতে পারে। এই দুর্বল ইঁদুর ছানার কি অত সাহস আছে যে হুলো বিড়ালকে বারণ করবে? চোখে মুখে রাজ্যের বিস্ময় ভাব, ওষ্ঠদয়ে ক্ষীণ হাসি। ক্ষীণ সময়ে ব্যয়ে হ্যাংলা দেহটি বলিষ্ঠ দেহের পিষ্টনে সচকিত হলো। হাতে গলায় অলংকার খুলতে খুলতে খোঁচা মেরে বলল, বাহ বাহ, দেহে একটু চর্বি মাংস জমেছে। কি সাহস অমনি বেড়ে গিয়েছে। চলো দেখি তো কত সাহস বেড়েছে তোমার। কাঁপতে কাঁপতে ভূমিকম্পন বইয়ে অজ্ঞান হয়ে গেলে তখন দেখবে চালাকি জানলা দিয়ে পালাবে। অষ্টপুটে লাজুক হাসি নিয়ে তাকিয়ে থাকে মিনময়ী। আশরাফকে কয়েক দফা অবাক করে দিয়ে তার গলা জড়িয়ে ধরে দুগালে ঠোঁট ছুঁয়ে দিয়ে মোহিত কণ্ঠে বলে, আমার দেখা সবচেয়ে সুদর্শন সুপুরুষ আপনি, যে কিনা নারীদের সম্মান দিতে জানে, তাদের ভালোবাসতে শেখাতে জানে, সকলের চোখে পানি মুছে মুখে হাসি ফোটাতে জানে, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে জানে। এই ভীতু দরিদ্র ইঁদুর ছানাকে এক বুড়ো হুলো বেড়ালকে ভালোবাসতে শিখেছে, যার কাছে ধনী গরিবের মধ্যে কোনো ফারাক নেই। এমন এক বুড়োকে পাওয়া এই নেংটি ইঁদুর ছানার জন্য সাত কপালের ব্যাপার। আমি আজীবন চাইব আমার জীবনে এই বুড়ো হুলো বেড়াল বারংবার প্রেম রূপে আসুক, আর আমি সর্বাবস্থায় তার হয়ে থাকে। আশরাফ চেয়ে থাকে ছোট্ট ইঁদুর ছানার দিকে। অবশেষে সে পেরেছে ওই ছোট্ট হৃদয়টিতে ভালোবাসার বীজ বপন করতে। মৃদু হেসে বদ্ধ নেত্রে আদুরে ভাবে মেলি গলায় মুখ ঘেঁষে দিল আশরাফ।
জনক কণ্ঠে বলে। ভীতু ইঁদুরছানা দেখছি আজ আটঘাট বেঁধে নেমেছে হলো বিড়ালকে নাস্তানাবুদ করার জন্য। মিনময়কে কথা বলার সুযোগ দেওয়া হয় না, সে পথ বন্ধ করে দিয়েছে আরও ক্ষণকাল আগেই। সত্যি সত্যি হুড়ো বিলাল সুযোগ পেতে খপ করে ধরে নেয় ইঁদুর ছানাকে। তাকে বোঝায় স্বামী নামক মানুষটি তাকে ভীষণ করে চায়। স্বামী প্রেমময় স্পর্শে মিনময় সর্বাঙ্গে সেজে ওঠে এক নতুন সৌন্দর্যে। দেশে তখন তোলপাড় চলছে ডক্টর মাহমুদ জাফর নামক স্বনামধন্য ডাক্তারের বর্বরতা নিষ্ঠুরতা নিয়ে। প্রতিটা সংবাদ মাধ্যমের হেডলাইনে কৃত্রিম উপায়ে কিভাবে মৃত মানুষকে জীবিত প্রমাণ করা হয়, টাকা উপার্জন করছে বান্দরবানের নামকরা এই ডাক্তার। এরপর থেকেই দুর্নীতি দমন অফিস ও স্বাস্থ্যসেবা সংস্থা থেকে তদন্ত কমিটি গঠন করা হয়, যা প্রতিটা হাসপাতালে হিস্ট্রি চেক করার জন্য। সপ্তাহকে একদিন এক সংবাদ মাধ্যমে হঠাৎ করে এক সিসিটিভি ফুটেজ সহ কিছু ডকুমেন্টারি রিপোর্ট প্রকাশ পায়। তারপর থেকেই ডক্টর জাফরকে আটক করা হয় যথাযথ শাস্তি ও জরিমানা সহ। তবে এই তথ্য কে প্রকাশ করেছে, কিভাবে তা যেন অজানাই থেকে গেল, হয়তো অজানা রাখা হয়েছে। হঠাৎ করে আশা ফাউন্ডেশনের 10টি বাচ্চা একসাথে অসুস্থ হয়ে পড়ে, জ্বর ঠান্ডা সহ কাশি। সত্যি মোট কথা ছোট বাচ্চাগুলো নাজেহাল অবস্থা। গতকাল মাঝরাতে থেকে আশফাক আহমেদ এখানে রয়েছে। সিয়াসা এসেছে ভোর হতেই, উদ্বিগ্ন উৎকণ্ঠিত বদন, ললাটে চিন্তার রেখা। এই রুমে 10টি বাচ্চা অসুস্থ, এক একজনের হাতে আইসক্রিম। তাতে অদ্ভুত এক রুলস রয়েছে, ঠান্ডা লাগলে আইসক্রিম খেতে হয়, তাহলে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। শুনতে ফানি হলো, এটা দেখেই সকলে অভ্যস্ত। তাই ঠান্ডা জ্বর হলে সর্বাগে আইসক্রিম চকলেট হাজির করা হয় তাদের সাথে সামনে। আশ্রমের করিডরের এ মাথা থেকে ও মাথা হাঁটছে আশরাফ, ছোট্ট দু হাতে গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে শুয়ে আছে 6 বছরের একটি বাচ্চা ছেলে মিরাল। মাঝে মধ্যে হাসতে উঠছে। মিরালই সবার আগে অসুস্থ হয়, এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। দুশ্চিন্তায় আচ্ছন্ন আশরাফ আবারও ফোন কানে তোলে। নাম্বারটি বন্ধ বলছে। বাচ্চাদের জন্য যে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে তাকে ফোন করছে সকাল থেকে, কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে প্রতিবার। সে ঘাড় কাত করে মিরালের দিকে তাকায়, উদ্বিগ্ন কণ্ঠে বলল, হাসপাতালে চলো, ডাক্তার আঙ্কেলকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটি চট করে মাথা তুলে তাকাই, ঘন ঘন নাবোধক মাথা নেড়ে বলে, জারমসের ভয়ে নাকি ইঞ্জেকশনের ভয়? ধরা পড়ে যাওয়ায় আবারও ধপ করে কাঁধা মাথা দিয়ে শুয়ে রইল মিরাল। আরও একবার অসুস্থ হয়েছিল, তখন হাসপাতালে নিয়ে গিয়ে 7টা ইঞ্জেকশন দিয়েছিল। এরপর থেকে হাসপাতাল নাম দিতে এবং জায়গাটিকে ভয় সমেত ঘৃণা করে। আশা বামে ডানে মাথা নেড়ে আবারও হাঁটা শুরু করলো। কাটা কাটা চুলগুলোতে মলিন মুখে হাত বুলিয়ে দিতে লাগলো সিয়াসা। দৃষ্টি নিবদ্ধ লাল হওয়া মুখটির দিকে হাত বাড়িয়ে পারদ মিটারটি জিহ্বার নিচ থেকে বের করে তুলে ধরল সিয়াসা। 102 ডিগ্রি মিলান কণ্ঠে জিজ্ঞাসা করলো, এত অসুস্থ হলে কি করে মীর জাফরের বংশধরগুলো? আমি কিছু করিনি, সব দোষ মিরারের। ও টিস্যু ছাড়াই হাসি দিয়েছে আমার সামনে, তাই জার্মস আমার নাকের ভিতর ঢুকে দিয়েছে আর আমি অসুস্থ হয়ে গিয়েছি। এরপর থেকে একে একে সকলের ভিতর নজা মর্স ঢুকে গিয়েছে। আমি খুব অসুস্থ সিয়া। আনি নোজ টু ম্যাচ ইরিটেটিং, হেড ইজ হ্যাটিং কন্টিনিউয়াসলি। আমার মনে হয় না আমি 1 সপ্তাহে আগে পড়াশোনা করতে পারবো, বুঝছো? নানু ভাইকে বলবে পড়ার জন্য জোর না করতে। সিয়াসা মিটিমিটি হাসছে। পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য এদের শুধু একটা কারণ প্রয়োজন। সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, আফসোস করে বলল, আমি আরো ভেবেছিলাম আগামীকাল ভোরে তোমাদের নিয়ে ডিম পাহাড়ে যাব, সকালে একসাথে সাইকেলে করে। সেখানে পাশের এক জঙ্গলে কাঠবিড়ালির হাট বসে। গাছে গাছে কাঠবিড়ালিরা দৌড়ে পালায় মানুষ দেখলে। তাদের নাটস দিলে তারা খুব খুশি হয়। ডিম পাহাড়ের চূড়ায় রেস্টুরেন্ট থেকে গরম গরম হট চকলেট খেতাম, আহ টেস্টি টেস্টি। আসার পথে মারমা বাজারের গরম গরম টক ঝাল মুন্ডি, আর সব মিস হয়ে গেল মীর জাফরের বংশধরগুলো। তোমরা তো খুবই অসুস্থ। সিয়াসা সুর টেনে টেনে বলল। বাচ্চাগুলো হা হয়ে তাকিয়ে আছে সিয়াসার দিকে। একটু পরে জিহ্বা থেকে পানি গড়িয়ে পড়বে। ডিম পাহাড়, আহা কতদিন হলো ভোরের ওই মিষ্টির প্রকৃতির সাথে সময় কাটানো হয় না।
সবকটা বাচ্চা কাচুমাচু করে উঠল। ইতিমধ্যে শোয়া থেকে উঠে বসেছে সকলে। মেয়েকে অসুস্থতা প্রকাশ করতে শুরু করলো। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে একটা বাচ্চা বলল, তুমি যতটা ভাবছো ততটাও অসুস্থ নয় আমরা, সিয়া। ইটস আ সিজনাল ফ্লু, নাথিং সিরিয়াস। তুমি তো জানো আমাদের ইমিউনিটি সিস্টেম কত স্ট্রং। আমরা ঠিক যেতে পারবো কাল ভোরে। তুমি প্রমিস করো কাল নিয়ে যাবে। সিয়ার মিটিমিটি হাসি উচ্চস্বরে হাসিতে পরিণত হলো। আশরাফ মুখ বিকৃতি করে বিড়বিড় করে বলল, এক একটা মির্জাফরের বংশধর, শিয়া ঠিকই বলে। তন্মধ্যেই আশফাক আহমেদ ডাক্তারের সাথে নিয়ে ব্যস্ত পেয়ে কক্ষে ঢুকলো। আশরাফ স্বস্তি নিয়ে নিঃশ্বাস ফেললে মিরালকে শুইয়ে দিল তার বেডে। দুপুর তখন 1:43। চেম্বার শেষ করে লাঞ্চ করার জন্য রেস্তোরাঁয় এসেছে সিয়াসা। নমিতাও সাথে রয়েছে। নমিতা খেতে খেতে তাকায় সিয়াসার দিকে, উদাসীনতার প্রলেপ মুখশ্রীতে। সে খেতে খেতে বলতে লাগলো, তুই টিন এজে ছেলে মেয়েদের মতো আচরণ করছিস। তুই যেটা ভাবছিস সেটা নয়। আশ্রমের 10 জন বাচ্চা একসাথে অসুস্থ হয়ে পড়েছে। পাপা নেই, এসে এটা শুনলে তার খারাপ লাগবে। তাদের এভাবে দেখতে ভালো লাগছে না। মৌসুম পরিবর্তন হচ্ছে, এই সময়ে সকলেই একটু আধটু অসুস্থ হয়ে পড়ে। সাইফ আঙ্কেল ঠিক বুঝবে, তুই চিন্তা করিস না। সিয়াসা মাথা দুলিয়ে খাবার মুখে তুলে আচমকায় মাথায় কারোর স্পর্শে সিয়াসা সপ্রতিভ চাহনিতে ফিরে তাকায়। হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে সাইফ। সিয়াসা খানিক চেঁচিয়ে উঠল পাপা বলে। খাবার ছেড়ে ছুড়ে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। সাইফ সাদরে আগলে নেয় মেয়েকে, মাথায় স্নেহের পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। আমার বাচ্চা অনেক মিস করেছে আমায়। মেয়ের উত্তর আসে না, বরং কাঁধে গরম জলের স্পর্শে সাইফ কিছুটা আশ্চর্য হয়। তার মেয়েটা এতটা নরম মেয়ে নয়। সে সাময়িক দূরত্বে কেঁদে দেবে। এই কান্নার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা এমন প্রশ্ন সাইফের মনে হানা দিল না। সে আরো আদুরে গলায় বলল, কি হয়েছে বাচ্চা, কাঁদছো কেন? পাপা এসে গিয়েছি তো। আমার শিয়া তো এতটা দুর্বল নয়। সিয়াসা নাক টানতে টানতে বাবার কাঁধের শার্ট চোখ মুছল। আনহাইজেনিক বাজে অভ্যাস, কিন্তু সাইফের কাছে আনন্দদায়ক। বাবার আদুরে বিড়াল। তোমার শিয়া তোমার ক্ষেত্রে প্রচুর দুর্বল। তোমায় ছাড়া ভালো লাগে না পাপা। মামু নানু ভাই যে কিচেন বান এনে দেয় তা মজা না। তুমি যেটা আনো সেটা টেস্টি। আমার পেট ভরেনি, এতদিন তোমায় মিস করেছি খুব। আমায় না বলো, আমার আনা চিকেন বানকে মিস করেছো? কখন আসলে আমায় বললে না কেন? এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে আসলাম। আর বলে দিলে কি আমার বাচ্চা আমায় কতটা মিস করেছে তা কি দেখতে পারতাম? তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? সাইফ বোকা বোকা হাসি দেয়। কিছু বলতে উদ্যত হলেই নমিতার উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে আসলো, হাই হ্যান্ডসাম। সাইফ হাসি মুখে তাকায় নমিতার দিকে। মুখে মেকি লাজুকোটা ফুটিয়ে তুলে লাজুক কণ্ঠে বলল, আহা নমি, বাচ্চা কাচ্চার সামনে এভাবে বলো না, আমার লজ্জা করে তো। নমিতা খিলখিলে হেসে উঠল। সিয়াসা ডানে বামে মাথা নেড়ে নিজের সিটে বসলো। সাইফকে নমিতার পাশে বসে আমোদিত উৎসুক কণ্ঠে বলল, এই নমি, তোমাদের ডিপার্টমেন্টে কোনো সুন্দরী কম বয়সী বিবাহযোগ্য পাত্রী আছে নাকি? থাকলে শিয়াকে একটা খোঁজ করে দিও তো। তুমিই ভাবো আমি এক সুদর্শন ড্যাশিং বিবাহযোগ্য পাত্র, কিন্তু ওই চুল ছাড়া ঘটকগুলো আমার যত শুধু বুড়ি বুড়ি পাত্রী খুঁজে নিয়ে আসে। এটা কি হয় বলো? আমি কত হ্যান্ডসাম, এর জন্যই তো আমি বিয়ে করতে পারছি না। আর আমার মেয়েটাকে চিন্তায় ফেলে রেখেছি। দেখেছো কত শুকিয়ে গিয়েছে আমার মেয়েটা। আমি খোঁজে রাখবো আঙ্কেল। আঙ্কেল বলো না তো, বুকে ব্যথা লাগে। ওহ সরি সরি হ্যান্ডসাম। তোমাদের ঢং শেষ হলে এবার আমায় একটু বলো পাপা, তুমি কি খাবে? এমন কিছু যা স্পাইসি, জুসি, সসি, ক্রাঞ্চি, চিজি, যার মধ্যে বিফ থাকে, টমেটো থাকে, শসা থাকে, লেটুস থাকে, এমন কিছু হেলদি ফুড অর্ডার করো। সিয়াসা ভুরু কুচকে শুনছে ইনডাইরেক্টলি বলা বার্গারের বর্ণনা। সে কোনো মতেই এখন বার্গার খেতে দেবে না, তাই সাইফের এই আবদার। সে গম্ভীর গলায় বলল, একটা ফ্রেশ জুস আর টুইস্টার ছাড়া কিচ্ছু পাচ্ছ না। বাসায় গিয়ে ভাত খাবে, মৃন্ময়ী কষ্ট করে রান্না করে। সাইফ মুখ ছোট করে তাকায় সিয়াসার দিকে। সকলে খাওয়া দাওয়া করছিল আর কথা বলছিল। কথার ফাঁকে সাইফের চোখ যায় মেয়ের পোশাকে। নিজ চোখে এই প্রথমবার মেয়েকে শাড়িতে দেখছে সে। কয়েক দফা মুগ্ধ হয় মারুপি মেয়েকে দেখে। জুনিয়র আশা
তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অযথায় তার মনে খটকা লাগে। মেয়ের এই পরিবর্তনের কারণ কি? আদৌ স্বাভাবিক নাকি অস্বাভাবিক? খাওয়া শেষ হলো, সাইফ মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে। হাসপাতালে পৌঁছে দিয়ে আসবে। তারা দাঁড়িয়েছিল হাইওয়ের পাশে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে আনছে, তাই অপেক্ষা করছে। তবে রাস্তার ওপারে থাকা গাড়িটি বাধাপ্রাপ্ত হলো ট্রাফিক পুলিশের দ্বারা। ট্রাফিক পুলিশরা রোড স্টপ করে রাখা হয়েছে কোনো কারণে। সিয়াসা কৌতূহলী গলায় বাবাকে জিজ্ঞাসা করলো,